নমস্কার বন্ধুরা, শীতের সকালের ছুটিতে আরও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। আর আজ আমি চলেছি আমার বাড়ি দত্তপুলিয়া থেকে পাগলাখালি পাগলা বাবার মন্দির পর্যন্ত। মোটামুটি 45 কিলোমিটারের মতন একটি ছোট্ট রোড ট্রিপ। প্রতিবারের মতন এবারও করতে চলেছি আমার এই সাইকেলে চেপে। আর ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এমন এক রাস্তা দিয়ে এই রোড ট্রিপটি হতে চলেছে যে রাস্তার ব্যাপারে আপনারা অনেকেই জানেন না। তো নতুন এক পথে নতুন এক সৌন্দর্যের সন্ধান পেতে ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এই মুহূর্তে রয়েছি 9 নম্বর রাজ্য সড়কে। বাড়ি থেকে সাইক্লিং করে অলরেডি 5 কিলোমিটারের মতন চলে এসেছি। আর আপনারা আমার পেছনে পরিবেশ দেখে হয়তো ভাবছেন যে এখন হয়তো সকাল, তেমনটা কিন্তু মোটেও না। এখন দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু 10:53 বাজে, মানে 11টা কিন্তু বাজে চললো। আজ 2-3 দিন ধরে কিন্তু আকাশ প্রচুর মেঘলা, সেজন্যই প্রধানত এমনটা লাগছে। একেবারেই চারিদিকে একটা কুয়াশাচ্ছন্ন ভাব। যাই হোক, আমার ট্রিপ আমি শুরু করেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই বর্ডারের রাস্তায় আমি নামবো। তো আমি কিন্তু অলরেডি বর্ডারের রাস্তায় পৌঁছে গেছি এবং অলরেডি 3 কিলোমিটারের মতন জার্নি করে ফেলেছি। তবে যেহেতু একেবারেই বর্ডারের প্রায় পাশের রাস্তা, তো তোমাদের সিকিউরিটি ইস্যু পারপাস খুব বেশি দেখাতে পারবো না। তবে মজার ব্যাপার হলো, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম পুরো আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন, আর এখন কিন্তু আমাদের সূর্য দেবতা আকাশে উদয় হয়েছে। তো যাই হোক, আকাশ পরিষ্কার থাকলে দৃশ্য আরও সুন্দরই দেখাবে। তো চলো পাগলাখালির ব্যাপারে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, তাহলে তোমাদের কাছে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে আজ কেন পাগলাখালি ভ্রমণ করছি। তো জানিয়ে রাখি, পাগলাখালি মূলত ভোলে বাবার একটি পীঠস্থান, যেখানে ভোলে বাবা পাগলা বাবা নামেই পূজিত হয়। প্রচুর ইতিহাস আছে ওখানে। নানান কাণ্ড ঘটা পরে কিন্তু ওখানে মানুষ পাগলা বাবার মন্দির প্রতিষ্ঠা করেছিল, এবং সেই থেকে কিন্তু প্রতি সোমবার এবং বৃহস্পতিবার প্রচুর ধুমধামের সহিত ওখানে পাগলা বাবার পুজো হয় বিরাট আয়োজনে। যদিও সপ্তাহের বাকি দিনগুলিতেও মানুষও ওখানে পুজো দেয়, তবে জমজমাট হয় মূলত সোমবার এবং বৃহস্পতিবার। আজ 22শে ডিসেম্বর 2025 সোমবার। এমনিতেই চারিদিকে পরিবেশ কনকনে ঠান্ডা, তারপর আবার ছুটিতে আসি, এজন্য মূলত ঠিক করলাম যে চলো আজ পাগলাখালি ঘুরে আসা যাক। তো আমি আমার এই ট্রিপে প্রথমে এখান থেকে গিয়ে পৌঁছাবো মাঝদিয়াতে, এবং তারপরে এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিন এখানে কেমন কি আয়োজন হয়, কেমন কি উৎসব অনুষ্ঠান হয়, সমস্তটা তোমাদেরকে দেখাবো। তো মাঝদিয়ার আগের একটি স্থান পৌঁছে গেছি গাজনা বাজারে। আর তোমরা দেখতেই পারলে যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা অলমোস্ট ভাঙা, তো আসতে একটু কষ্টই হলো। আর এই যে রাস্তা দেখছো, এই রাস্তায় কিন্তু আগে গিয়ে মিশে গেছে বগুলা দত্তপুলিয়া রাস্তার সাথে। কৃষ্ণনগর থেকে নোনাগঞ্জ যে বাসগুলো যায় সেগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দেখতে পাচ্ছ আমার সামনে এখানে একটা দাঁড়িয়েও রয়েছে অলরেডি। তো এখানে এই বাজার থেকে প্রধানত দুইভাবে মাঝদিয়া পৌঁছানো যায়, সোজাও যাওয়া যায়, আর বাইরের দিকে দেখতে পাচ্ছ একটা টোটো বেরিয়ে এলো, ওই রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায়। তবে বাইরের দিকে যে রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে আমি যাব, তাড়াতাড়ি হবে। তাহলে মাঝদিয়া এখান থেকে অলমোস্ট 11 কিলোমিটার সোজা ওই রাস্তা দিয়ে গেলে, তবে এই রাস্তা দিয়ে গেলে 9 কিলোমিটার। তো এই রাস্তায় গাজনা বাজার থেকে বেরিয়ে আসার পরে রাস্তা চলে গেছে দুদিকে, সোজা চলে গেছে তারকনগর স্টেশনের দিকে। আমাদেরকে এখানে যেতে হবে ডান দিকে এই রাস্তায়, এবং রাস্তা যথারীতি আবারও ভাঙাই পাবো। এই রোডের প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর, তবে রাস্তাটা যদি ভাঙা না হতো এই জার্নিটা কিন্তু একেবারে অতীব সুন্দর জার্নি হয়ে উঠতো। তো যাই হোক, আমরা কিন্তু অলমোস্ট মাঝদিয়াতে প্রবেশ করে গেছি। সামনে ইছামতি নদী রয়েছে, এই ইছামতি নদী পার করলেই কিন্তু মাঝদিয়া। তবে তার আগে কিছু ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো, পিচের রাস্তা ছেড়ে এখন কিন্তু এসেছি ঢালাই রাস্তাতে, আর এখান থেকে বাদিকে চলে গেছে শিবনিবাস, আর সামনে পার করবো ইছামতি নদী, কিন্তু কোনো ব্রিজ দিয়ে নয়, নদী বক্ষ দিয়ে। এবার সেটাই দেখাবো। দেখো, বর্তমানে কিন্তু আমি একেবারে ইছামতি নদীর গর্ভে। এটাই হচ্ছে ইছামতি নদী, আর সামনে ওই যে পজিশনটা দেখতে পাচ্ছে, ওখান থেকে কিন্তু ইছামতি নদী এবং চুনি নদী মাথাভাঙা থেকে বেরিয়ে দুই নামে দুই দিকে ভাগ হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি একটা বাঁশের বড় ব্রিজ। যখন নদীতে জল ছিল মেবি সেই সময় এই ব্রিজটাকে ব্যবহার করা হতো নদী পারাপারের জন্য। একটা বড় নৌকাও এখানে রয়েছে, ওপাশে একটি ছোট নৌকাও আছে। তো চলো মাঝদিয়া রেলওয়ে স্টেশনের নিকট পৌঁছানো যাক।
তো আমি পৌঁছে গেছি মাঝদিয়া রেলওয়ে স্টেশনের নিকট। ম্যাক্সিমাম লোক প্রধানত এই মাঝদিয়া রেলওয়ে স্টেশন দিয়েই যাতায়াত করে থাকে। এখান থেকে স্টেশনের বাইরে যে অটো আছে সেই অটো ধরে কিন্তু তারা চলে যায় পাগলাখালীর মন্দিরে। এখান থেকে ওই 40 টাকার মতন অটো ভাড়া নেয়। এখান থেকে মোটামুটি ওই 14 থেকে 15 কিলোমিটারের মতন রাস্তা। তো আবারও মাঝদিয়াতে মেল রাস্তায় ফিরে চলে এসেছি। এই রাস্তা এখান থেকে চলে গেছে একেবারে কৃষ্ণনগরের দিকে। আমার পিছন দিকে এই রাস্তা চলে গেছে গেদের দিকে। সামনেই আমরা পার করব মাথাভাঙা নদী ব্রিজ। তো এসে পৌঁছালাম মাথাভাঙা নদী ব্রিজের উপরে। আর দেখতে পাচ্ছ ব্রিজের নিচে যে প্রবহমান মাথাভাঙা নদী, যে নদী একটুখানি আগে গিয়েই চুন্নি এবং ইসামতি নামে দুই ভাগে বিভক্ত হয়ে দুদিকে চলে গেছে। তো এই ব্রিজ পার করলেই ওপারে কিন্তু শিবনিবাস। আর এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ বাজার। এই কৃষ্ণগঞ্জ বাজার থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই বাঁ দিকে রয়েছে শিবনিবাস। আমাদেরকে পাগলাখালী যেতে এখান থেকে যেতে হবে ডান দিকে। এই রাস্তা প্রধানত চলে গেছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী আরও একটি এলাকা খাল বোয়ালিয়ার দিকে। তবে সামনে স্বর্ণখালী নামে একটি বাজার পড়বে, ওখান থেকে আমরা বাঁদিকের রাস্তা ধরে একেবারে সরাসরি চলে যাব পাগলাখালী। তো এটাই হলো স্বর্ণখালী বাজার। এখান থেকে কিন্তু রাস্তা একেবারে সোজা চলে গেছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী খাল বোয়ালিয়ার দিকে। তবে বাজারটা একটু পার করে আসলেই রাস্তা কিন্তু সামনে দুদিকে ভাগ হয়ে গেছে। একটি সোজা চলে গেছে খাল বোয়ালিয়ার দিকে এবং আরেকটি রাস্তা বাঁ দিকে চলে গেছে জয়ঘাটার দিকে। ওই রাস্তাতেই কিন্তু আমাদের যেতে হবে। তো ফাইনালি চলে এসেছি হুদো নারায়ণপুরে। এখানে দেখো একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে শিমুলিয়া সোজা এবং পাগলাখালী। এখান থেকে আমার যাত্রাপথের বাঁদিকে রাস্তা চলে গেছে বটগাছের গোড়া দিয়ে। এখানে একটা শিব মন্দিরও রয়েছে, মেবি এখান থেকে চলে যেতে হবে। সামনের এই গ্রামটি পার করলেই পড়বে পলতা নদী। সেই পলতা নদীর ওপারেই কিন্তু পাগলাখালী শিব মন্দির। তো চলে এসেছি পলতা নদীর কাছে। মাঝদিয়া থেকে আসা প্রচুর অটো টোটো এখানে আপনারা দেখতে পারবেন। এই অটো টোটো ধরে মাঝদিয়া স্টেশনে ফিরেও যেতে পারবেন। এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য প্রধানত দুটি উপায় আছে। এক হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা নৌকা চলে যাচ্ছে। এইখান থেকে একেবারে মন্দিরের যে স্নানের ঘাট রয়েছে মন্দিরের পাশে, সেই ঘাটের কাছে নিয়ে যাবে ওই নৌকায়। এবং আরও একটি উপায় রয়েছে, এই কাঠের সাঁকো দিয়ে পার হয়ে যেতে হবে। আমার কাছে যেহেতু সাইকেল রয়েছে তো আমি এই বাঁশের সাঁকো এটা দিয়েই পার হয়ে যাব। চলে এলাম এপারে। আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ পলতা নদী। নদীর পাশের এই রাস্তা দিয়েই এগিয়ে এলাম। আর সামনেই দেখো, আজ যেহেতু সোমবার একটা বিশেষ দিন, তো দূর দূরান্তের লোক কিন্তু গাড়ি ভাড়া করে বাস নিয়ে এখানে আসে উৎসব অনুষ্ঠান করার জন্য। পুজো দেয়, গ্রুপে এসে ভোগের ব্যবস্থা করে এবং সেই ভোগ নিজেরাও খায়, লোকজনদেরকেও খাওয়ায়। তাছাড়া মন্দির চত্বরের প্রসাদ রয়েছে, সব কিছু দেখাবো। যদিও অলমোস্ট প্রায় 2টো বেজে গেছে এবং শীতের দিন বলে লোকজন একটু কম কম হয়ে গেছে অনেকটাই। দেখো কি অবস্থা, পুরো মেলা বসে গেছে এখানে আজকে। তো পলতা নদীর পাশে এখানে সাইকেলটাকে রেখে দিলাম। এবার মন্দিরের ভেতরের দিকের দৃশ্য তোমাদেরকে দেখাবো। আর এই দেখো সেই নৌকার কথা বলছিলাম, সেই নৌকা কিন্তু এই ঘাটেই এসে লাগে। এই যে দেখতে পাচ্ছ, দেখো সামনের দৃশ্যগুলি দেখো তোমরা। আর এই হচ্ছে পাগলাখালী মন্দিরের চত্বর এবং মেলার মাঠ। মূলত বৃহস্পতি এবং সোমবার
সপ্তাহে এই 2 দিন এখানে এই মেলা বসে। প্রচুর পূজার সামগ্রীর দোকান রয়েছে এখানে। এখান থেকে পূজার জিনিসপত্র কিনে নিয়ে আপনি পূজা দিতে পারেন। তো প্রথমে মন্দিরের ভেতরে দর্শন করিয়ে আনি তোমাদেরকে, তারপরে বাদবাকি বাইরের দৃশ্য তোমাদেরকে দেখাবো। অবশ্যই চলে আসুন। মন্দিরের দক্ষিণ প্রান্তে আমাদের পূজার টেন্ট খোলা আছে। এই যে দেখতে পাচ্ছ স্থান, এটি কিন্তু পাগলা বাবা। এখানে কিন্তু পাগলা বাবা এই যে সামনে রয়েছে, এই পাগলা বাবারই কিন্তু এখানে পূজা হয়। আলাদাভাবে কোনো পুরোহিত এখানে নেই, নিজেরাই এখানে পুজো দিতে হয়। তো এখানে ফ্রডের কোনো ব্যবস্থাও নেই, সেই জন্য কিন্তু দূরদূরান্তের প্রচুর মানুষ যারা মোটামুটি এই স্থান সম্পর্কে জানে তারা প্রত্যেকেই এখানে পুজো দিতে আসে এবং বেশ ভালো পরিমাণে ভিড় হয়। এখন কিন্তু অলমোস্ট দুপুর 2টা পার হয়ে গেছে, তারপরেও দেখো মন্দিরের ভিতরে বেশ ভালোই ভিড় রয়েছে। আর একটু সকালের দিকে আসলে কিন্তু এই সমস্ত জায়গার ভিতরে আমি প্রবেশ করতে পারতাম না, এত পরিমাণে ভিড় হয়। দেখো ভিতরের দৃশ্যগুলি দেখা তোমাদেরকে একে একে। দেখো অনেকে মনস্কামনা পূর্ণার্থে এখানে কিন্তু ভাড়াও বেঁধে দেয়। এই সামনে দেখতে পাচ্ছ এই মহিলার হাতে রয়েছে ভাড়া, এখানে বাঁধবে। তো মন্দিরের ভিতরে বিভিন্ন দৃশ্য তোমাদেরকে দর্শন করালাম, এবার মন্দিরের বাইরে বিভিন্ন দৃশ্য তোমাদেরকে দেখাবো, চলো। তো মন্দিরের থেকে বেরোনোর পরে এই যে স্থানে দেখতে পাচ্ছ কিছু লোক বসে আছে, এখানে কিন্তু এনারা সর্বক্ষণ কীর্তন করে। আর যেহেতু বেলা 2টো মতো বেজে গেছে, অলরেডি কিন্তু প্রসাদ গ্রহণের অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আজকের এখানে মেনুতে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তো ওই প্রসাদ গ্রহণ আমি পরে করব, তার আগে দেখো এখানে মন্দিরের এই পারের দিকে এখানে স্থানীয় কিছু সাধু সন্তরা যারা এখানে থাকে মন্দির চত্বরে রাত্রে, এনারা ছাড়া রাত্রে আর কিন্তু কেউ এখানে থাকে না। তো ওনারা এখানে বসে আছে দেখতে পাচ্ছ। আর এই পাশে বিভিন্ন দোকানপাট তো রয়েছে পূজার দেওয়ার জন্য। অনেকেই তাদের বাইক নিয়ে আসে, প্রথমবারে পূজা এখান থেকেই করিয়ে নিয়ে যায়। আর মন্দিরের আশেপাশে যে এলাকাটা মন্দির চত্বর, পুরো এলাকাটা দেখতে পাচ্ছ একেবারে মেলার পরিবেশ। অনেকেই চলে গেছে এখান থেকে, যার জন্য কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আমি আসতে একটু লেট করেই ফেলেছি। এটা তো তোমাদেরকে একদম প্রথমেই বললাম, না হলে কিন্তু আরও বেশি ভিড় থাকে। আর অনেকেই এখানে প্রসাদ গ্রহণ করার পরে এখান থেকে চলে গেছে। আর শুধুমাত্র মন্দির কমিটির তরফ থেকেই নয়, পাবলিক মানে স্থানীয় যারা এখানে পুজো দিতে আসে তারাও কিন্তু অনেকে এখানে সেবা দেয়। দেখতে পাচ্ছ এখানে সেবার আয়োজন মানে ব্যবস্থা চলছে, কিছুক্ষণের মধ্যে লোকজনদের সেবা করানো হবে এখানে। আর এখানে দেখো অলরেডি সেবা করানোর কাজকর্ম চলছে।
মানে একটা টিম নয়, কিন্তু পাবলিক হিসাবেও অনেকে কিন্তু সেবা করা হয় এখানে। এছাড়া মন্দির কমিটির তরফ থেকে তো রয়েছে। তো এবার পাগলা বাবার মন্দির কমিটির তরফ থেকে যে প্রসাদ দেওয়া হচ্ছে সেখান থেকে প্রসাদ গ্রহণ করে নেব প্রথমে, তারপরে বাদবাকি দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু মন্দির কমিটির তরফ থেকে যে প্রসাদ বিতরণ করা হয় সেই প্রসাদ এখানেই প্রস্তুত করা হয়। ব্যাপক ভিড়, এক টিম খেয়ে গেল, এখন আর এক টিম বসছে। তো প্রসাদ গ্রহণের পর্ব শেষ, আর এখনও কিন্তু দেখতে পাচ্ছি অনেকে পুজো দিতে আসছে এখানে বাদ্যযন্ত্র নিয়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কিন্তু ভিড়ও কমা শুরু হয়েছে এখানে, কারণ একটু আরে সন্ধ্যা লেগে যাবে, আর যার যার গাড়ি নিয়ে ধীরে ধীরে তাদের নিজের গন্তব্যের দিকে ফিরতে শুরু করছে প্রত্যেকে। আমিও আমার এই ভ্রমণ এখানে শেষ করে ফিরে যাবো এবার নিজের বাড়ির দিকে। কেমন লাগলো তোমাদের এই পাগলাখালী এবং পাগলাখালী ভ্রমণের এই ট্রিপ অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, এবং আমাদের পরবর্তী ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যাজিককে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ট্রিপে, পরবর্তী কোনো যাত্রায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, জয় পাগলা বাবা।